২৪ ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫টা ৫। আর ৫টা ৫-এ আজকে এই বিষয়টা আলোচনা করবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন গত কয়েকদিন ধরে যে বিষয়টা নিয়ে চাপানোতর, তা হলো বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে স্টুডিওতে প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, এই প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ডেকে নেবো, এবং আমাদের সঙ্গে বিজেপির জয় মল্লিক রয়েছেন। আমি শুরুতেই গোটা বিষয়টা নিয়ে জয়দার কাছে যাব। জয়দা, নির্দিষ্টভাবে অভিযোগ করা হচ্ছে বাংলা কথা বললেই বাংলাদেশি কেন? এবং এটা শুধু দিল্লি নয়, দিল্লিতে তো ধর্নায় বসছে তৃণমূল, ওড়িশায় তো এরকম ভিডিও পাবলিশ হচ্ছে যে তাদেরকে একটা ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। আচ্ছা, প্রথম বিষয় বলি যে পশ্চিমবঙ্গে কনফিউশনের কালচার আছে। মুখ্যমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি যে কোনো জিনিসের সলিউশন যখন না পায় সেইটাকে কিভাবে কনফিউজ করে দেওয়া যাবে সেই চেষ্টাই উনি করেন। আপনি বলুন তো, বাঙালি আর বাংলাদেশি এটা তো পুরোপুরি একটা ভিন্ন শব্দ, দুটি ভিন্ন শব্দ। তাহলে এই বাংলাদেশির সঙ্গে কেন বাঙালি শব্দটা মিশিয়ে দেওয়া হচ্ছে, এর ক্লারিফিকেশনটা একটু চেয়ে নিতে চাই। এক, দ্বিতীয় হচ্ছে, সব বাংলাদেশিদের কিন্তু আমরা দোষারোপ করছি না, আমরা কি বলছি অনুপ্রবেশকারী, মানে যারা সে বাংলাদেশি হতে পারে বা অন্য কোনো দেশ থেকেও হতে পারে, সে যদি অনুপ্রবেশকারী হয়। আমরা কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছি? কারণ সব থেকে বেশি অনুপ্রবেশকারী যেটা আমরা রীতিমতো দেখে আসছি গত কয়েক মাস, গত কয়েক বছর, সেটা কিন্তু বাংলাদেশ থেকেই হচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে, ইন্টেলিজেন্স ব্যুরো বলুন, বিভিন্ন জায়গা থেকে আমরা যে ইনফরমেশন পাচ্ছি সেটা হচ্ছে নদী পেরিয়ে, বর্ডার পেরিয়ে, সেইখান থেকে সেই ব্যক্তিগুলোকে এখানে আনা হচ্ছে, বলছে এরা তো বাঙালি, বাংলা কথা বলতে পারে, কিন্তু তাদেরকে একটা ফেক ভোটার কার্ড, ফেক ওড়িশায় যাদেরকে ধরে রাখা হলো প্রত্যেকে বাংলাদেশি, প্রত্যেক অনুপ্রবেশকারী। আমি বলি সেটা উড়িষ্যা, এবং দিল্লিতে ওই গোটা বস্তিতে জলের লাইন কেটে দেওয়া হলো, কারেন্ট অফ করে দিল, সবাই বাংলাদেশি। আমি বলি তারা দিনের পর দিন দিল্লিতে বসবাস করছে এভাবে। কি করছিল তোমরা? না, অ্যাবসলিউটলি এটা একটা পুরোপুরি অন্য বিষয়। আমি বলি এইটাকেও কনফিউজ করে দেওয়া হচ্ছে। স্পেসিফিক্যালি আমরা ওইখানে যে সরকার যে আছে সেটাও কিন্তু বলছে যে অনুপ্রবেশকারী। আগেন রিসেন্টলি দেখবেন যে বিহারেও একটা ঘটনা ঘটেছে, যে আমরা জানতে পারছি কি 35 লক্ষ ভুয়ো ভোটার তারা কেটে দিল। কেন? কারণ তারা অনুপ্রবেশকারী। এবং সেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, মায়ানমার আছে, বিভিন্ন নেপাল আছে, বিভিন্ন অন্য দেশ থেকে আছে আশেপাশে, যারা এখান থেকে ইল্লিগালি ওখানে এসে থাকছিল, বেআইনিভাবে থাকছিল। ঠিক সেরকম তোমাদের কথা শুনে মাঝে মাঝে মনে হয় 120 কোটির ভারতবর্ষের মধ্যে 20 কোটিই অনুপ্রবেশকারী হয়ে গেছে, গিজ গিজ করছে অনুপ্রবেশকারী। না, একটা জিনিস ভেবে দেখো সব্যসাচী, সেটা হচ্ছে তোমার যে হকের টাকা হোক, যে তোমার হকের পাওনা হোক, যেটা সরকার তোমাকে দিতে চায়, সেইটা যদি অন্য কেউ ভাগ বসায়, তুমি ছেড়ে দেবে? তুমি মেনে নেবে? কালকে তুমি আমাকেই বলবে যে তুমি সরকারে আছো। প্রদীপ্তদার কাছে, প্রদীপ্তদা, এটাও তো ফ্যাক্ট, সাদরাদির মতো জঙ্গি ভোটার কার্ড বানিয়ে এখানে রমরম করে বসবাস করছিল 100 বার। এবং তার জন্য আমাদের এখানকার এসটিএফ যে ভূমিকা নিয়েছে সেটাও তোমরা জানো, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমাদের রাজ্য সরকার সাহায্য করে সেটাও জানো। আমি আজকে কিভাবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিজেপির তরফ থেকে বলতে পারে সেন্ট্রাল ইনপুট এসছে তাই তোমরা ব্যবস্থা নিচ্ছ, তোমরা নিজেরাই কি? না, আমাদের তো ওইভাবে ব্যাপারটা নয়। বর্ডার সিকিউর করে কারা? বিএসএফ। আমি তোমাকে ছোট্ট দুটো তথ্য দিই। সবকিছু বিএসএফ এর ঘাড়ে ফেললে কি হবে? না, পুলিশ তো তারপরে তারপরে পুলিশ। আমি তোমাকে সেই পুলিশের রোলটাই বলে দিই। বিএসএফ ধরতে পারলো না 2023 সালে 2406 জন, 2024 সালে 2425 জন, আর 2025 সালের মে অবধি 557 জন ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম থেকে ধরা পড়েছে। এবং এটা পশ্চিমবঙ্গ পুলিশেরও ভূমিকা এখানে আছে, এবং তাদেরকে সেন্ড ব্যাক করা হয়েছে। দেখো, 3টে পলিসি এখানে নেওয়া হয়: ডিটেকশন, ডিটারমিনেশন, ডিপোর্টেশন। মাইন্ড ইট, ডিটেকশন, ডিটারমিনেশন আর ডিপোর্টেশন। অর্থাৎ প্রথমে বাংলাদেশি কারা তাদের চিহ্নিত করা হয়। ভারত এই 3D পলিসি নেয়। এই ডিটেকশন করার ক্ষেত্রে দেখা যায় দানিশ শেখকে বাংলাদেশে পাঠিয়ে দিল, মহারাষ্ট্রে ধরা পড়লো, বাংলাদেশে পাঠিয়ে দিল। সামিনুর গিয়ে ওখানে আন্দোলন করে দেখালো যে তারা দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, তাদেরকে ওখানে পাঠিয়ে দিচ্ছে। কোচবিহারে নির্দিষ্ট পরিবার যারা দীর্ঘদিন ধরে কোচবিহার আছে, আসাম সরকার বলে দিল যে ওরা বাংলাদেশি, এনআরসিতে ওদের নোটিশ পাঠিয়ে দিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলা বললেই তো বাংলাদেশি। এটা তো আমাদের কথা না, এটা তো তৃণমূলের কেউ বলেনি। কেউ বলছে জিলিপি আর সিঙ্গারা বন্ধ করে দেবো। তোমার এখানে শো করে দিয়ে গেছি যে একটা নির্দিষ্ট রুটে মাংস বন্ধ করে দেব। কেউ বলছে বাঙালিরা মাছ খেতে পারবে না, কেউ বলছে বাঙালিরা লুঙ্গি পরলেই তারা বাংলাদেশি। আমি শেষ করে দিই। আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, গতকালকেও বিএসএফ
বিএসএফ গতকাল মেঘালয় থেকে 26 জন ইললিগাল বাংলাদেশি মাইগ্রেন্টকে ধরেছে। তাহলে শুধু পশ্চিমবঙ্গ টার্গেট কেন? BSF ধরেছে, এক্স্যাক্টলি বিএসএফ ধরেছে, Right. আমি তো সেটাই বলছি, বিএসএফ ধরেছে। তাহলে পশ্চিমবঙ্গের ন্যারেটিভটা এরকম যে পশ্চিমবঙ্গে আইদার বিএসএফ ফেল্ড অর ইনফিল্ট্রেশন নেই, যতটা আছে সেটাকে বাড়িয়ে অনেক কিছু বলানোর চেষ্টা করা হচ্ছে এইটা। এবং আরো একটা সঙ্গে সঙ্গে কথা বলতে চাই, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের ওই যাদের মতুয়া কার্ড লেখা ওই ভদ্রলোকের নাম কি, জাহাজ প্রতিমন্ত্রী ঠাকুর, শান্তনু ঠাকুর, যে নাকি ওই বিলি করেছিল, কি নাম, ওই একটা সাদা কাগজ বিলি করেছিল, ফর্ম ফিল আপ করো আমি তোমাদের সঙ্গে আছি, হরিয়ানায় 7 জন আটকে এই মুহূর্তে। শান্তনু ঠাকুরের সাইন করা কার্ড দেখাচ্ছে, শান্তনু ঠাকুরের, পুলিশ ছিঁড়ে ফেলে দিচ্ছে সেখানকার। আচ্ছা, তুমি বলছো বেছে বেছে সংখ্যালঘু এরকমটা নয়? না, আমি বলছি হিন্দু মুসলিম বাঙালি ভাষার প্রতি একটা চূড়ান্ত ঝামেলা। কেন বলতো? এরা রবীন্দ্রনাথ জানে না, এরা শরৎচন্দ্র জানে না, এরা বঙ্কিমচন্দ্র জানে না, এরা জানে না আমাদের কাজী নজরুল ইসলাম, এরা ওয়াজিদ আলী জানে না। আমাদের যে অস্মিতা যেটা শুরু হয় পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, আমাদের কবির লেখা। পার্লামেন্টে দুটো গান দিয়ে, একটা গান দিয়ে শুরু হয় আর একটা গান দিয়ে শেষ হয়, সেটা আমাদের বাঙালির লেখা। চেষ্টা করলেই বাংলা দিয়ে শুরু করতে পারতেন কবি কিন্তু বাংলা দিয়ে শুরু করেননি, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা দিয়ে শুরু করেছেন। আমরা এরকম ইউনিফিকেশনে বিশ্বাস করি। আর বিজেপি যেহেতু সেলুলার জেলে তাদের কোনো নেতাদের নাম পাওয়া যায় না, বরঞ্চ পাওয়া যায় কিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি দিনের পর দিন ব্রিটিশদের হাত শক্ত করেছেন, 1942 সালে কিভাবে বলেছিলেন যে আমাদের এই দেশে যারা গন্ডগোল পাকাচ্ছে তারা সন্ত্রাসবাদী, এসব করে কোনো লাভ হবে না। সেই দলের সেই যে লিগাসি যারা বহন করছে বিজেপি, স্বাভাবিকভাবেই তারা বাঙালির মাছ ভাত তার প্রতি চূড়ান্ত অবমাননা করবে, এটা স্বাভাবিক। এইটা থেকে একটা জয়দা তুমি একটা রিলিফ পেলে যে বেছে বেছে সংখ্যালঘুদের ডিটেনশন করা হচ্ছে এরকমটা নয়, হিন্দু মুসলিম সবাই। কিন্তু যদি মতুয়াদের এরকম করা হয়ে থাকে, মতুয়ারা তো আসছে, এখনো আসছে। তোমরা সিএতে বলছো যারা অন্য জায়গা থেকে এইভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসবে মুসলিম ধর্ম ছাড়া, তার মানে টেকনিক্যালি মতুয়াদেরও জায়গা পাওয়ার কথা সিএ অনুসারে। তাহলে তাদেরকে এরকম আটকে রাখা হচ্ছে কেন? তাদেরকে আলাদা করে বাংলাদেশি, তুমি অনুপ্রবেশকারী এভাবে করার মানেটা কি? তাহলে লাভটা কি হলো? আমি একটু এর গোড়ায় যেতে চাইছি, সমস্যার গোড়ায় যেতে চাইছি। প্রথম বিষয় হচ্ছে প্রদীপ্তদা যেটা বললো যে বিএসএফ বিভিন্ন জায়গায় এরকম নাকি ফেলিয়ার আছে। আমি একটু ক্ল্যারিফাই করে দিতে চাই যে অবভিয়াসলি বর্ডার যেখানে বিএসএফ সিকিউর করবে সেইখানে বারবার এমএইচএ থেকে রিমাইন্ডার দেওয়া হয়েছে লিখিতভাবে, এবং সেটা পার্লামেন্টে মাননীয় অমিত শাহজি বলেছেন যে আমি 10 থেকে 12 বার লিখিত রিমাইন্ডার দিয়েছি পশ্চিমবঙ্গ সরকারকে যে এই জায়গাগুলোকে ফেন্সিং করা হোক, জমি দেওয়া হোক। আমি ভাই তোমাকে একটু কারেকশন করে জাস্ট তুই বল, তোমার কথাই বলছি। তোমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটা তথ্য তোমাকে তুলে দিই, তিনি বলছেন যে ত্রিপুরা আসামে এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি। এবং তোমাকে আরেকটা তথ্য দিয়ে দিই, গত মাসে 1100 ডিটেনশন হয়েছে তোমার শুধুমাত্র। আরে সেটাও তো ফেন্সিং এর সমস্যা, আলোচনা হচ্ছে একটু করে, সেটাও তো ফেন্সিং এর সমস্যা, সেটাও তো বাংলাদেশি মাইগ্রেশনের সমস্যা। বলো আমার বক্তব্য হচ্ছে যখন বারংবার, আমার একটাই প্রশ্ন উত্তর দাও, যে যখন বারংবার এমএইচএ থেকে চিঠি করা হচ্ছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয় ভাই, এটাই গন্ডগোল, গুলিয়ে দিচ্ছ তুমি। অমিত শাহজি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমি 10 থেকে 12 বার এর লিখিত রিমাইন্ডার পাঠিয়েছি আজকে পশ্চিমবঙ্গ সরকারকে, কিন্তু এইখানকার তৃণমূল সরকার কোনোভাবে এই ফেন্সিং দেওয়ার জন্য জমি দিচ্ছে না। এটা অমিত শাহের। আমি আবারও বলছি যে ফেন্সিং এর জন্য যদি সমস্যা হয় তাহলে ত্রিপুরা থেকে এবং আসাম থেকে সবথেকে বেশি ইললিগাল মাইগ্রেন্ট আসবে ভাই, কারণ ওখানেও ফেন্সিং আছে। কিন্তু তোমাদের ইস্যুটা এটা যে কেন বাঙালিদের ধরে ধরে করা হচ্ছে। আপনার কথা মেনে নিলাম। আপনি একটা কথা বলুন তো, আপনি যখন 10 থেকে 12টা রিমাইন্ডার পেলেন এমএইচএ থেকে, আপনি কেন জমি দিলেন না? দেখাতে বলছি এখানে, তোমাদের কাছে দেখাও, তোমরা তো এত বড় পার্টি। আরে না, ওনা বলাটা তো অনেক কথা বলে। কিরেন রিজভু বলেছিল, কিরেন রিজভু পার্লামেন্টে 16 সালে বলেছিল 2 কোটি বাংলাদেশি বাংলাদেশে আছে, 2 কোটি। যে কেউ ভাই, তুমি এটা তো মানো, তুমি তো ভালো ইঞ্জিনিয়ার, তুমি জানো তোমার কাছে সোশ্যাল মিডিয়ার দায়িত্বও আছে। তুমি বলি কিরেন রিজভু 2016 সালে বলে দি, কিরেন রিজভু 2016 সালে বৈদ্য ম্যাডামের প্রশ্নের উত্তরে রাজ্যসভায় বলেছিলেন 2 কোটি বাংলাদেশি মাইগ্রেন্ট আছে। পরের দিন সেটা পার্লামেন্টের প্রসিডিংস থেকে তুলে নেওয়া হয়েছিল মেয়ার হোয়াক্স বলে। আর তোমাদের যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছে তিনি বলছেন ওই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের পরে রাজ্যসভার প্রশ্নের উত্তরে যে ত্রিপুরা এবং তোমার হচ্ছে আসামে কত অংশ ফাঁকা পড়ে রয়েছে। ফার্স্টলি পার্লামেন্টে অন রেকর্ডস ইউনিয়ন মিনিস্টার অফ হোম
তুলে নিয়েছে বলছেন যে এতবার রিমাইন্ডার পাঠানো হয়েছে, এখনো অন রেকর্ড আছে। এবং আপনি বলুন, প্রশ্নটা তো এটা নয়, প্রশ্নটা হচ্ছে বাঙালিদের আটকা হচ্ছে কোথায়? আমার বক্তব্য হচ্ছে এটা তো সীমানা সুরক্ষার প্রশ্ন নয়, বর্ডার ইজ দ্য প্রবলেম। প্রশ্নটা হচ্ছে সীমান্ত সমস্যা, সেটা পুরো ভারত সমস্যা আছে, পুরো বুঝছেন এর সীমান্ত সমস্যা, সেটা পুরো ভারতব্যাপী রয়েছে। তাহলে মেঘালয় থেকে কালকে 26 জন 29 জন ধরা পড়লো কেন? যেখানে ফেন্সিং নেই, তাহলে মেঘালয় থেকে 26 জন ধরা পড়লো কেন? তাহলে প্রদীপ্তদা এবং জয়দা, তোমাদের ইন্টারনাল পলিটিক্স কি আছে? সাধারণ পরিযায়ী শ্রমিকগুলো বিন্দু মাত্র তাতে ইন্টারেস্টেড নয়, বিন্দু মাত্র। তোমরা গোল্লায় যাও থাকো, কিচ্ছু যায় আসে না। আমার কথা হচ্ছে, আমি কাজ করতে যাব বাইরে, আমি বাংলা কথা বলবো, তুমি কে আমাকে বলার আমি এই দেশের কিনা? একদম, তুমি কে বলার? শুনুন, আজকে বাইরে যেতে হচ্ছে কেন? কারণ ইনফিল্ট্রেটার্স আছে, বহিরাগতরা আছে, তাদেরকে জায়গা দিয়েছে কে? এই তৃণমূল সরকার। তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করে দিচ্ছে। আজকে বলুন তো, শেখ সাহেব সে আজকে একজন বাংলাদেশি হয়ে, আজকে একজন অনুপ্রবেশকারী হয়ে সে পশ্চিমবঙ্গে দুটো আলাদা বিধানসভায় সে ভোট দিয়ে দিল। এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। একজন পঞ্চায়েত প্রধান হয়ে গেছে সে। আপনি বলবেন আজকে পশ্চিমবঙ্গে একজন পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে সে কিনা বাংলাদেশি। আজকে এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। তোমরা বাংলাদেশকে প্রার্থী করে বসে আছো। বনগাঁর উত্তরের বিধায়ক, বনগাঁ দক্ষিণের বিধায়ক কবে ভারতে এসে লিগালিটা পাস করতে বলো? এই স্কিমটা একটু বলুন না, এই স্কিমটা একটু বলুন না। সেটা হচ্ছে বাইরে থেকে লোক আসবে, আপনাদের তৃণমূল নেতা পঞ্চায়েতরা তারা কি করবে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেবে, তাহলে তোমাদের ভোটার কার্ডটা বানাবে। এইটা তোমাদের যে দুজন নেতার নাম বললাম, যারা বিধায়ক বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ, তারা কিভাবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে 1982 সালের পরে? আমি জানতে চাইছি, তুমি জবাব দাও। আমি তাদেরকে তোমাদের লিখিত বলে দিচ্ছি যে তারা লেগাসিটা পালন করতে পারবে না। তোমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন আমাদের এমপি, তার বাবা এখনো বাংলাদেশে রয়েছে। এই যে প্রদীপ্তদা, কদিন আগে যে আমরা খবর করলাম যে শুভরঞ্জন সিং ওই ব্যারাকপুর ফেরাকপুর ওইসব অঞ্চলে সে মোটামুটি একটা লিস্ট বানিয়েছে, এত হাজার দিলে ভোটার কার্ড, এত হাজার দিলে আধার কার্ড। এই বিষয়টা মানে রেলে চাকরি ফাকরিও দেওয়ার মতন বিষয় চলে যাচ্ছে। তোমার মনে আছে, এটা তো চাকরির কথা বললে তোমার মনে পড়ছে বিজেপির একজন খুব পরিচিত ব্যক্তি দক্ষিণ, এই যে আমাদের দক্ষিণ 24 পরগনায় কিছুদিন আগে ধরা পড়েছে, রেলে চাকরি করছে বাংলাদেশি বলে। রেলের চাকরি, পোস্ট অফিসে চাকরি করছে ধরা পড়েছে। আমি শেষ করিনি, তখন তুমি বলেছো পোস্ট অফিসে চাকরি করছে। কার চাকরি? কেন্দ্রীয় সরকারের চাকরি। এবার সেই কেন্দ্রীয় সরকারের চাকরি, কেন্দ্রীয় সরকারের দ্বারা যারা মানে যাদের অনুসন্ধান হয়, সেই দুজন যখন ধরা পড়লো, তারা তো এখনো ঠিক আছে। কিন্তু এইখানে আমি এই রাজ্যে যদি আমি ভোটার কার্ড আধার কার্ড বানাতে চাই, তাহলে আমার কেন্দ্র কি? আমাকে তো রাজ্যের সাহায্য দরকার। সিমিলারলি ত্রিপুরা, সিমিলারলি আসামে, আমি সেটা ডিনাই করছি না, কিন্তু বাংলার দায় নাও তোমরা। আমরা তো দায় নিচ্ছি হাজারবার। আমরা দায় নিচ্ছি সেই বাঙালিদের, সেই বাংলা ভাষীদের যাদেরকে মাছ ভাত খায় বলে তারাই দিচ্ছে, যাদেরকে বাংলা ভাষা বলে বলে তারই দিচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে, তাকে ফিরিয়ে আনতে হচ্ছে এবং পরে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি ভারতীয়। এর থেকে বড় দুর্বিনীত কাজ কি হয়? আর ভারতীয়দের যখন পায়ে শিকল দিয়ে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তখন ভারতীয় আমাদের প্রধানমন্ত্রীর 56 ইঞ্চি ছাতির কোনো কথা নেই। এই তো হচ্ছে আমাদের ভারতবর্ষ, যারা আমেরিকার কাছে মিউ মিউ করে আর এখানে পশ্চিমবঙ্গে এসে বড় বড়। আজকে আমি বুঝতে পারি না, যখন পশ্চিমবঙ্গে আমরা দেখি যে রথযাত্রার একটা ব্যানারে সেখানে বাংলা সরিয়ে দিয়ে উর্দু, তখন আপনার মনে থাকে না। আমরা কি আজকে বাঙালি পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা আমাদের অ্যাসিমিলেশনের বাংলা, আমাদের অ্যাকোমোডেশনের বাংলা। এই পশ্চিমবঙ্গে সবথেকে বড় বাঙালির উৎসব, যেটা পৃথিবীতে সব বাঙালিরা উদযাপন করে, আমাদের 10 দিনের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর বিসর্জনের জন্য পশ্চিমবঙ্গে একমাত্র কোর্টে যেতে হয়। এটা পশ্চিমবঙ্গ এই বাঙালিরা ফেস করে, সেটা বাঙালিরা বাঙালি হওয়ার জন্য ফেস করছে। এবং সবথেকে বেশি ভিড় হচ্ছে তোমাদের নেতাদের পুজো। আচ্ছা, একটা স্ট্রেট প্রশ্ন আমি দুজনকে করি, তাহলে এই 26-এ ভোটের আগে মানে বিষয়টা আমরা কি দেখতে পারি? যে একটা বাঙালি অস্মিতা আর একদিকে মেরুকরণ, স্ট্রেট মানে বলো, মানে মেরুকরণ তো নিশ্চয়ই সব মেরুকরণের এক্সপার্ট হচ্ছে মুখ্যমন্ত্রী। উনি যেখানে গিয়ে বলছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম, তার মানে উনি ক্লিয়ারলি বলে দিলেন যে ভাই হিন্দুদের তোমার ভোট আমার চাই না, আমি তোমাদের কাছ থেকে কেড়ে নেব, কারণ 30% তুমি ভোট আমার অলরেডি ভোট ব্যাংক হয়ে আছে। যে বাংলাদেশি বলে যাচ্ছে ভারত থেকে বাইরে পাঠিয়ে দিলে, ওনার বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মা বলছে 70% কে কেটে ভাসিয়ে দেব। যে বাংলা বললে বাংলাদেশি, তুমি এই দুটোর স্পেসিফিক উত্তর দাও, আমরা সব উত্তর দিয়ে দেব।
আমি সব্যসাচীর উত্তরটাই দিচ্ছি, একবার বলুন না। যেটা ও বলছে যে মেরুকরণের কথা, আজকে যে বিধায়ক আজকে যে বিধায়ক আমার তৃণমূল বলছে মাছ খাওয়া বাঙালি তাড়িয়ে দাও, আমাদের বিধায়ক বলছে তৃণমূল বিধায়ক বোঝা যাচ্ছে বাংলাদেশি, তোমাদের নেতা বলছে চিড়ে খেলে নাকি বাংলাদেশি, তোমাদের নেতা বলছে সিঙ্গারা জিলিপির কথা, তৃণমূল বিধায়কের ভাষণ বাংলা ভাষা 70% কেটে নাকি ভাসিয়ে দেবে ভাগীরথীতে, এটা তৃণমূল বিধায়কের ভাষণ। বিজেপির কি বলবেন? বিরোধী দলনেতা আছে তিনি তো বলছেন মুসলিমদের চ্যাংদোলা করে পার্লামেন্ট থেকে সরিয়ে দেবে, বিধানসভা থেকে সরিয়ে দেবে। না পয়েন্টে না আজকে একমাত্র হিন্দু হওয়ার জন্য বাবা ছেলেকে কোপানো হলো, তখন আপনারা আওয়াজ তোলেন না? বলো না, তখন আপনারা আওয়াজ তোলেন না? তপশিলি জাতি উপজাতি, সেই তপশিলি জাতি উপজাতি বিজেপি করে না, শুরু করে হরিয়ানা বিজেপি করে না, তার জন্য বলছি ওড়িশার যে মেয়েটিকে পুড়ে মরতে বাধ্য হলো সে হিন্দু ছিল না? ও আজকে পশ্চিমবঙ্গের যে মহিলাদের এরকম পরিস্থিতি সেটা নিয়ে কেন বলছেন না? তো সেটারও বিরোধিতা করছি না, আপনি বিরোধিতা করছেন না, কারণ বাবা ছেলেকে কোপানো হয়েছে, যা অন্যায় সে অন্যায়, কিন্তু তুমি আমার স্পেসিফিক উত্তর দাও। এই যে হরিয়ানায় যে 7 জনকে আটকে রেখেছে, এই যে উড়িষ্যায় যে ছেলেগুলোকে আটকে রেখেছিল, এই যে মুম্বাইতে যাকে আটকে রেখেছে, এই যে দিল্লিতে বসন্তকে ওখানে যাদের আটকে রেখেছে, এরা কারা? তুমি পরিষ্কার বলে দাও, বাংলার মানুষ দেখুক, আমি আর কিছু, এরা কারা? আচ্ছা আচ্ছা আপনি বলুন তো, এই যে আপনার মনোজ পন্থকে পাল্টা প্রশ্ন একটা বলুন না দাদা, আজকে আমাকে একটা কথা বলুন, বাঙালি প্রাউড বেঙ্গলি, তুমি রবীন্দ্রনাথের উত্তরসূরি, তুমি স্বামী বিবেকানন্দের উত্তরসূরি, তুমি মা শারদার থেকে শিক্ষা নিয়েছো। বেশ 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 দাদা, আপনার বাঙালিয়ানা উপচে পড়ছে, কিন্তু একটা জিনিস বলুন না, আরে জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ নিয়ে যাই, ঠিক আছে সুব্রত গুপ্ত বা আজকে অত্রি ভট্টাচার্য থাকতে আপনারা এই বাঙালিদের উপেক্ষা করে মনোজ পন্থকেই কেন বসাতে হলো? সিনিয়রিটিকে কেন্দ্রীয় সরকার সিনিয়রিটি পাঠিয়েছে, এখন বাঙালিয়ানা মনে পড়লো না পাঠিয়েছে, এটা তো নিয়মের জায়গা। আচ্ছা বলুন, মনোজ পন্থকে দিয়ে খেলতে পারবে না, মনোজ পন্থ কিন্তু বাংলা শিখেছে। আরো একটা কথা বলছি, দাদা লোকসভার নির্বাচনে যে লোকসভার নির্বাচনে আমাদের মহারাষ্ট্রে আপত্তি নেই, আমাদের ওড়িশায় আপত্তি নেই, আমাদের লোকসভার নির্বাচনে আমাদের আপত্তি হচ্ছে বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, বাঙালিকে যেভাবে তার বাঙালিদের কখন পোশাক নিয়ে বলা হচ্ছে, বাঙালিকে যেভাবে ডিপোর্ট করা হচ্ছে, আমাদের আপত্তি সেখানে। আজকে আমি বলি বাঙালিদের কোথাও অপমান করা হয়েছে জানেন? প্রত্যেক বাঙালি জানে তাদের যদি জগন্নাথ দেবের প্রসাদ খেতে হয় তারা পুরীতেই যাবে, প্যাকেট করা কোথাও হালাল প্রসাদ খায় না। আরে বাবা, কয়েকটা তো তৃণমূল ভোটারও আছে, তারাও তো হালাল প্রসাদ খায়, কিন্তু বাঙালি যারা তারা এই হচ্ছে বাঙালি অস্মিতাকে আঘাত। না আবার বলছি, আরো ক্লিয়ারলি বলছি, হালাল প্রসাদ বলছি, তুমি যত বলবে লাভ আমাদের, বলছি তো বাঙালিদের লাভ। বিজেপি যে কত ভয়ানক যেটা শুনতে চাইছেন বলছি, অ্যাকচুয়াল সনাতনী হিন্দু বাঙালি তারা কোনোদিন হালাল প্রসাদ খাবে না আর অ্যাকসেপ্ট করেও নি। টেন্ডার দিয়ে প্রসাদ হয় না, প্রসাদ আমরা মন্দিরে গিয়ে খাই দাদা, মন্দিরে গিয়ে খাই। ছোটবেলা থেকে আপনিও মন্দিরে গেছেন, আপনি অস্বীকার করতে পারবেন না। মন্দিরে পুজো দেওয়ার পরে আপনি দোকান থেকে কোনোদিন টেন্ডারওয়ালা প্রসাদ খাননি। প্রদীপ্ত দা কি বলছো? আমাদের মন্দির, আমাদের শ্রী রামের জন্য যখন কেজি কেজি লাড্ডু হলো, সেই লাড্ডু কোন টেন্ডার থেকে এসেছে? আচ্ছা আচ্ছা আমাকে একটা দুজনে কথা বলো, যেটা সাধারণ মানুষ জানতে চাইছে খুব বেশি করে। এই বিহার ভোটে দেখো টিডিপি কিন্তু একটা আপত্তি জানিয়েছে, তুমি জানো যে প্রসেসে তোমরা এগোচ্ছিলে সেই প্রসেস নিয়ে টিডিপি আপত্তি জানিয়েছিল, যে নির্বাচন কমিশন কখনো ডিসাইড করতে পারে না যে আমি ভারতীয় নাগরিক কিনা। একদম ঠিক আছে, এইবারে বলো সামনে যে 26-এ ভোট আসছে, এতে কি এই বিষয়গুলো এখানেও হবে? মানে এইসব কাগজপত্র হ্যান ত্যান অমুক তমুক, তাতে নামঠাম অনেকের কাটা যেতে পারে। আপনি একটা বলুন তো, আপনি চাইছেন মন থেকে ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, কিন্তু আপনি এটাও দেখছেন যে বাইরে থেকে এই বহিরাগত এসছে বলেই আপনি ভোটটা দিতে পারছেন না, আপনার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনি চাইবেন কি চাইবেন না, আপনি চাইবেন কি চাইবেন না যে ইলেকশন কমিশন এরকম একটা রিফর্ম আনুক? একটা ডেটা দাও, যে ডেটায় তুমি দেখাতে পারবে তুমি সেন্সাস করেছো 2011-এর পরে। এবার বলি দ্বিতীয় ডেটা দাও তো, তুমি বাংলাদেশি মাইগ্রেন্ট এখানে কত আছে পুরো ভারতব্যাপী, দাও দেখি। 17 লক্ষ ডেটা অলরেডি জমা পড়েছে, পরিতোষ আপনি জানেন না, এবার জেনে নিন। ইলেকশন কমিশনে আমি বলছি ওটা জানেন না, জানেন না আজকাল বাংলাদেশি মাইগ্রেন্ট ঠিক করবে। না না আমি বলছি বহিরাগত এবং দে আর ইলিগাল ভোটারস, যাদের ভোটার রাইট নেই, ইলিগাল ভোটার ইজ ডিফারেন্ট, রাইট করা হয়েছে ইলিগাল ভোটার হয়ে যেতে পারি, বাই দ্য জন্মে আমার নট বাই দ্য জন্ম করে। ইলিগাল ভোটার ইজ সামথিং ডিফারেন্ট, গুলিয়ে দিও না। তুমি যে গুলানোর কথা থেকে শুরু করেছিলে, তুমি সেই গুলানোটা এগুলো তো স্টেপ বাই স্টেপ হচ্ছে। আপনারা প্রথমে ইলিগাল ইমিগ্রেন্ট তুমি বাইরে থেকে ইম্পোর্ট করবেন, তারপরে ভোটার তৈরি করবেন,
মতুয়াদের বলছো তাদেরকে তুমি অনুপ্রবেশকারী বলবে না, তাদের শরণার্থী বলবে। তুমি ধর্মের পরিপ্রেক্ষিতে অনুপ্রবেশকারী আর শরণার্থী বলছো, তাহলে যে 26 জন গতকালকে মেঘালয়তে ধরা পড়লো বাংলাদেশি, তাদের মধ্যে যে হিন্দুরা আছে তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে তো ফেরত পাঠিয়ে দিয়েছো। তাহলে কোন কনটেক্সটে তুমি যে 5000-এর উপর লোককে ফেরত পাঠালে? আর একটা ফাইনাল পয়েন্ট বলবো, ভাই বলুক, 2014 থেকে 2019 14,880 জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। 14,880, আমার তথ্য না, নির্মলা সীতারামন 2020 সালে 3 জানুয়ারি বলেছেন, এবং সেটা যে কেউ সার্চ করে দেখবে। 2014 সাল থেকে 2019 14,880 জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিক। কেন হঠাৎ করে 19 সালের পর থেকে এনআরসি আনলো? তার কারণ এই মুসলিম আর হিন্দু ডিভিশনটাকে। আপনার উত্তর দিচ্ছি। ফার্স্ট এন্ড ফরমোস্ট, এখানে কেউ বলেনি বা এখানে কোথাও বলা নেই যে বাইরে থেকে যে কোনো দেশ থেকে বা বাংলাদেশ থেকে আসলে আমরা নাগরিকত্ব দেব না। শেষ করে দিই, কোথাও বলা নেই। ফার্স্ট এন্ড ফরমোস্ট। নেক্সট, যে কোনো ব্যক্তি এসে তার যদি এলিজিবিলিটি থাকে, সে যদি সিস্টেমেটিক ওয়েতে প্রসেস করে, অ্যাপ্লাই করে, সে নিশ্চয়ই পাবে, কিন্তু কাঁটা তারের বেড়ার নিচ দিয়ে নয়। এবং সেখানে আমার তৃণমূলের একটু বলে দিই, সেটা হচ্ছে আপনারা যে সিস্টেম করেন সেটা হচ্ছে কাঁটা তারের বেড়া থেকে বেড়া শেষ করতে দিন। বিএসএফ এর ক্লারিফিকেশন হয়ে গেছে। তাহলে কি করে বিএসএফ এর ক্লারিফিকেশন হয়ে গেছে। পয়েন্ট হচ্ছে যেটা আপনি এসকেপ করতে চাইছেন সেটা হচ্ছে বাইরে থেকে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে লোকটাকে নিয়ে আসবেন, নিয়ে আসে শেষ করতে দিন। একটা ওয়ার্ড শেষ করতে দিচ্ছেন না। আপনি জানেন আপনি ধরা পড়ে যাবেন তার জন্য। শেষ করতে দিন তাহলে একটা সেন্টেন্স। প্রথম হচ্ছে বাইরে থেকে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে লোকটা আসবে, লোকটা আসার পরে তার হাতে আগে বলছো এখন বলছে কাঁটাতার থেকে চলে আসছে, তাহলে কাঁটাতার সিকিউর কে করবে? যেদিন জমি দেবেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেবে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেবে সেদিন। এবার বলি, কাঁটাতারের থেকে নিচে আসলো, তারপরে আপনাদের তৃণমূল পঞ্চায়েত প্রধানরা কি করবে? ফেক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ওইটা দিয়ে কি করবে? এবারে আধারের অ্যাপ্লিকেশন হবে, ওইটা দিয়ে শেষ করতে দিন। কদিন আগে এক সেকেন্ড, ওই বিএলও গুলোই তো জালি, সবকটা ভিডিও ডিএম সবকটা আপনারা ক্যাপচার করে রেখে দিয়েছেন। এবারে বলি, কয়েকদিন আগে যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে সে একজন এক্স আইসি সিআই পুলিশের, তার কাছ থেকে এরকম ডকুমেন্ট পাওয়া গেছে যে নাকি জালি পাসপোর্ট তৈরি করে দিচ্ছে। 15,000 টাকা প্যাকেজ, 15,000। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রদীপ, অনেক ধন্যবাদ জয়দা। ফিরে আসছি বিরতি পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।